ডাক্তারের চেম্বারে বসে আছে আদ্রিতা। লম্বার মতন ফর্সা একটা ছেলে ডাক্তারের চেয়ারে বসে আছে। গায়ে সাদা রঙের শার্ট, চোখে চশমা পরেছে, আর হাতে ইঞ্জেকশন। এটাই কিছু মুহূর্ত আগে পুশ করা হয়েছে আদ্রিতার হাতের কবজিতে। ইতিমধ্যে পায়ে ব্যান্ডেজ করা হয়ে গিয়েছে। খুব বেশি আঘাতপ্রাপ্ত হয়নি, ওই একটু মচকে গিয়েছে। 2-3 দিন বেশ রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবে। তবু আবরারের কথায় ব্যান্ডেজ করা হয়েছে। এই বিচ্ছু স্থির থাকবে না। বেড রেস্ট তো দূরের কথা, হাঁটাচলা করতে থাকবে। তারপর আবার ঝামেলা। রিস্ক নিতে একদমই ইচ্ছুক না আবরার তাসনিন, যার ফলে আদ্রিতার সুন্দর পাখানা ব্যান্ডেজে মোড়ানো। এটার জন্য প্রচণ্ড বিরক্ত মেয়েটা। বিড়বিড় করে অনবরত বকে চলছে ওই গম্ভীর মুখোহাতিকে। এখন আবার ডাক্তারকে বকা দিতে ইচ্ছে করছে। অটো পাস করে ডাক্তার হয়েছে। আদ্রিতার গালে হাত দিয়ে ডাক্তারের মুখপানে তাকিয়ে বলে, নেম প্লেটে লেখা আমান ইস্তিয়াক। অটো পাস ডাক্তারের আবার এত বড় নাম। আদ্রিতা মুখ বাঁকায়। অটো পাস মানে? অটো পাস মানে টাকা পয়সা দিয়ে টিচারদের হাত পা ধরে পাশ করা। ইস, নামের কি বাহার! আমান ইস্তিয়াক। আপনার নাম হওয়া উচিত ছিল কুমড়ো পটাশ। ব্যথা পেয়েছি পায়ে, ইঞ্জেকশন দিয়েছেন হাতে, এবার ওষুধ। পায়ের রাস্তা চিনবে কি করে? যদি রাস্তা না চিনতে পারে, হাতেই ঘাপটি মেরে বসে থাকে, তাহলে ব্যথা সারবে কিভাবে? শর্টকাটে বোঝা নামায়। মানের মাথা ঘুরাচ্ছে। সে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে আদ্রিতার মুখপানে। দেখতে কি সুন্দর পরীর মতো, অথচ কথা বলার স্পিড এত বেশি কেন? জবাব দিচ্ছেন না কেন? আমান আমতা আমতা করে কিছু বলতে যায়, তবে আদ্রিতা শোনে না। মুখ বাঁকিয়ে বলে ওঠে, পরবর্তীতে আপনার চেম্বারে আমি আর আসব না। সবাইকে জানিয়ে দেব আপনি পাগল ডাক্তার, ডাক্তারি বুঝেন না। বলেই উঠে পড়ে। হাঁটতে যেতেই পায়ে প্রচণ্ড ব্যথা পেয়ে পুনরায় বসে পড়ে। চোখ মুখ কুঁচকে ফেলেছে। তখনই আবরার আসে, হাতে তার ওষুধ এর প্যাকেট। মূলত এটা আনতেই গিয়েছিল। আমান বলে ওঠে, দোস্ত, এটা কে রে? আমায় পাগল বলছে। আবরার জবাব দেয় না, শুধু আমানের মুখপানে তাকায় একবার। ভাইয়া জানেন, আমার হাতে ইঞ্জেকশন দিয়েছেন উনি। পায়ে ব্যথা, পায়ে ব্যথা, হাতে কেন ইঞ্জেকশন দেবে? এটা কি পাগলের মতন কাজ না? বলতে বলতে গাল ফোলায় আদ্রিতা। আবরার গম্ভীর স্বরে শুধায়, হাতে টাচ করেছে? আমান বলে, একদমই টাচ করেনি। আদ্রিতা বলে, গ্লাভস পরে টাচ করেছে, একটু ছোঁয়া লেগেছে। আবরার আর কিছু শোনার প্রয়োজন বোধ করে না। আদ্রিতাকে পাজো করে কোলে তুলে নিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় চেম্বার থেকে। আমার অস্বস্তির নিঃশ্বাস ফেলে। এই পাগল যেন আর আমার চেম্বারে না আসে। আদ্রিতার বড্ড মন খারাপ। সঙ্গীহীনতায় ভুগছে। 2 দিন হয়ে গেল কক্ষ থেকে বের হতে পারছে না। মুক্ত পাখির মতো ডানা ঝাপটে উঠতে পারছে না। এক কোণায় বসে থাকে। কতক্ষণই বা বাঁচা যায়? অহনার কক্ষে গিয়েছিল কিছু মুহূর্ত আগে। পাশাপাশি কক্ষ হওয়ার ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঠিক যেতে পেরেছিল। কিন্তু গিয়ে কি হলো? অহনা বইয়ের ভাঁজে মুখ গুজেছে তো গুজেছেই। একবারও আদ্রিতার পানে মুখ তুলে তাকিয়ে দেখল না। অসহায় মেয়েটা বিরক্ত হয়ে পুনরায় খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে যায়। অহনার পাশের কক্ষটায় আবরার তাসনিনের। কক্ষের বাইরে সুন্দর একটা নেম প্লেটে খোদাই করে লেখা, ডু নট ডিস্টার্ব। এসব এর ধার ধারার সময় নেই আদ্রিতার। তাই সে হালকা ধাক্কা দিয়ে দরজাখানা একটুখানি খুলে ফেলে। তারপর পর্দা একটু সরিয়ে নিজের মাথাখানা ঢুকিয়ে দেয়। মুহূর্তে তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। কেননা আবরার তাসনিন শুধুমাত্র আন্ডারওয়্যার পরে আছে। এত বড় শরীরে শুধুমাত্র কালো রঙের ছোট্ট আন্ডারওয়্যার, প্যান্ট হাতে, যেটাতে এক পা গলিয়েছে। আদ্রিতার শুকনো ডোক গিলে কয়েকবার পলক ঝাপটায়। তারপর দেখতে পায় প্যান্ট পরা শেষ। এখনই চেন আটকাচ্ছে। মানি কি ভাই, একটু দ্রুত পড়া শেষ হয়ে গেল। আদ্রিতা, কাম হেয়ার। লাখ লাট সাহেবের কণ্ঠস্বর। সে ডাকলো, কিন্তু আদিতাকে দেখল কি করে? সে তো পেছন ফিরে তাকায়নি। তাহলে? সময় নেই আমার হাতে, জলদি এসো।
বড়ই বিরক্ত স্বরে বলে আবরার। আদ্রিতা তাড়াহুড়া করে ঢুকে পড়ে ভেতরে। পাশে হালকা ব্যথা পেলেও সে পাত্তা দেয় না। আবরার ড্রয়ার খুলে দলিলের মতো একটা কাগজ এবং কলম বের করে। সেটা টেবিলের উপর রেখে বলে, এখানে সাইন করো। আদ্রিতা কপাল ভাঁজ ফেলে কাগজখানা পড়ার চেষ্টা করে। বড় বড় অক্ষরে লেখা কাবিননামা। লেখাটুকুই পড়তে পারে, বাকিটা চোখে ধরে না। তাই প্রশ্ন করে, এটা কিসের কাগজ? দ্যাট ইজ নন অফ ইউর বিজনেস। জলদি করো, যেতে হবে আমায়। গম্ভীর স্বরে বলা কথাখানা শুনেই কলিজা কেঁপে উঠল আদ্রিতার। পরবর্তীতে কিছু প্রশ্ন করার সাহস পায় না, তাড়াহুড়া করে সাইন করে দেয়। আবরার বোধহয় একটু হাসলে। গম্ভীর মুখখানা কেমন চকচক করে উঠল, ঠোঁট দুটো একটু প্রসারিত হলো। তোমার দেহখানা আমার আমানত, যত্নে রাখবে, আর অতি দ্রুত বড় হয়ে আমার কাছে চলে যেও। তোমায় একটু ছুঁয়ে দেওয়ার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে আছে। বাস। ড্রেসিং টেবিলের উপরে থাকা ছোট্ট একখানা ব্যাগ এবং ফোনটা হাতে নিয়ে বড় বড় পা ফেলে কক্ষ থেকে বেরিয়ে যায়। পেছনে রেখে যায় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা আদ্রিতাকে। ড্রয়িং রুমে বসে বিজনেস নিয়ে আলোচনা করছে হাফিজুর রহমান এবং আব্দুর রহমান। বর্ষা এবং আতিয়া কিচেনে। আবরার বড় বড় পা ফেলে বাবা এবং দাদুর সামনে গিয়ে দাঁড়ায়। অস্পষ্ট ভাষায় বলে, সন্ধ্যা 7টায় আমার ফ্লাইট। সুইজারল্যান্ডে চলে যাচ্ছি। বাইক রেসে নিজেকে বিশ্ব চ্যাম্পিয়ন দেখাবো, এটাই আমার ড্রিম। আর ড্রিম সাকসেস করতে হলে বাংলাদেশ ছাড়তেই হতো। হাফিজুর মোটেও অবাক হলো না, কেননা তিনি আগেই আন্দাজ করেছিল। তবে আব্দুর রহমান চমকাচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করে না, বরং গম্ভীর স্বরে বলে, আমি চাই তুমি বিজনেসে মন দাও। তোমার কথা শুনতে বাধ্য নই আমি। মাই লাইফ মাই রুলস। এটাই তোমার শেষ কথা? ইয়েস। তাহলে আর কোনো দিনও ফিরে এসো না। আবরার জবাব না দিয়েই বড় বড় পা ফেলে চলে যায়। হাফিজুর আতিয়া বেগমকে ডেকে ওঠেন। বৌমা, তোমার ছেলে চলে যাচ্ছে, তাকে আটকাও। আতিয়ার হাত থেকে ভাতের হাঁড়ি পড়ে যায়। সে দৌড়ে এসে দেখেন আবরার নেই। ততক্ষণে সে বাড়ির বাইরে চলে গিয়েছে। আতিয়া যেতে নিলে আব্দুর রহমান বলে, আতিয়া, তুমি বাড়ির বাইরে পা রাখলে এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। চলবে।